সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে থাকো তোমাদের মঙ্গল কামনা করি, তোমরা ভালো থাকো। আমি ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম নূর, প্রভাষক সমাজবিজ্ঞান, ঝিটকা খাজা রহমত আলী কলেজ, মানিকগঞ্জ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম দ্বিতীয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে হলো সমাজবিজ্ঞান প্রথম পত্রের 5ম অধ্যায়। তো এটা পড়ানোর আগে আমি একটু তোমাদের বলে নিই যে মহামারীর কারণে আমরা অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যারের নেতৃত্বে আমরা এই ক্লাস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমাদের ক্লাস তখনই সার্থক হবে যদি তোমরা এই ক্লাস থেকে সামান্যতম উপকৃত হও এবং এই ক্লাস তোমরা যদি পর্যবেক্ষণ করো তখনই আমাদের ক্লাস সার্থক হবে, এই পরিশ্রম সার্থক হবে আমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে পড়াবো ছিল পরিবারের প্রকারভেদ এবং পরিবারের কার্যাবলী। তো আমরা পরিবারের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা জানি সেটা হচ্ছে হলো বিভিন্ন নির্ণায়ক বা উপাদানের ভিত্তিতে পরিবারকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ক্ষমতা বা কর্তৃত্বের মাত্রা, বিবাহত বাসস্থান, বংশ ও সম্পত্তির উত্তরাধিকার, পরিবারের আকৃতি, স্বামী স্ত্রীর সংখ্যা, পাত্র পাত্রী নির্বাচন রীতি ইত্যাদি নির্ণায়কের ভিত্তিতে পরিবারকে শ্রেণীবিভাগ করা হয়। তো আমরা জানি ক্ষমতা বা কর্তৃত্বের ভিত্তিতে পরিবারকে 2 ভাগে ভাগ করা হয়, যেমন পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার। আবার বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে পরিবারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা ছিল পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার এবং নয়াবাস পরিবার। বংশ ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে একক বিবাহ ভিত্তিক পরিবার এবং বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার, বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার, দলগত বিবাহ ভিত্তিক পরিবার। এছাড়াও পরিবারের আকৃতি হচ্ছে 3 ধরনের: অনুপরিবার, বর্ধিত পরিবার এবং যৌথ পরিবার। এছাড়াও রয়েছে পাত্র-পাত্রী নির্বাচন রীতি, বহিঃকোষ্ঠী বিবাহ ভিত্তিক পরিবার, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার এবং অন্তর্গোষ্ঠী বিবাহ ভিত্তিক পরিবার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব পিতৃতান্ত্রিক পরিবারটা কি। পরিবারের ক্ষমতা তথা নেতৃত্ব যখন পরিবারের প্রধান কর্তা ব্যক্তি বাবা বা জ্যেষ্ঠ পুত্র কিংবা ওই পরিবারের প্রধান পুরুষ যিনি থাকেন তার উপরেই পরিবারের কর্তৃত্ব ক্ষমতা ন্যস্ত থাকে এবং তাকেই বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার। যদিও আমাদের সমাজ পিতৃতান্ত্রিক, কিন্তু দেখা গেছে যে প্রত্যেক পরিবারের পিতার এবং ওই পুরুষের স্ত্রী হচ্ছে তার সহকারী। তার সঙ্গে আলোচনা করে পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, যারা একক সিদ্ধান্ত নিতে পারে, একক সিদ্ধান্ত নিয়ে থাকে। সেক্ষেত্রে তোমার স্ত্রী এবং পুরুষ উভয়ের মধ্যে
অত্যন্ত আন্তরিকতার অবস্থান যে হয়, তার ভিত্তিতেই যে কোনো সিদ্ধান্ত ওই পরিবার প্রধান একাই গ্রহণ করে থাকে। এবং পিতৃতান্ত্রিক পরিবারের পিতাই হচ্ছে সম্পত্তির মালিক ও প্রশাসক। সন্তান, সন্ততি, স্ত্রী এবং ভাই বোনেরা পিতার অধীনস্থ পারিবারিক সদস্য। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পিতৃতান্ত্রিক পরিবারে পিতার অবর্তমানে তার ক্ষমতা ওই জ্যেষ্ঠ পুত্র সন্তানের উপর আবর্তিত হয়ে থাকে। মাতৃতান্ত্রিক পরিবার হচ্ছে পরিবারের ক্ষমতা ও নেতৃত্ব যদি মাতা, স্ত্রী অথবা পরিবার প্রধান নারীর উপর বর্তায়, তাহলে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে অভিহিত করা হয়। বাংলাদেশে ময়মনসিংহের গারো সমাজে রয়েছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেখানে স্ত্রীর উপরে সম্পত্তির মালিকানা বর্তায়। অন্যদিকে সমাজবিজ্ঞানী মেট্রা স্পেন্সার বলেছেন পৃথিবীর কোথাও মাতৃতান্ত্রিক পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। এছাড়া রয়েছে বিবাহোত্তর বাসস্থান। বিবাহোত্তর বাসস্থানের ভিত্তিতে আমরা পূর্বে আলোচনা করেছি পরিবারকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন পিতৃবাস পরিবার, অর্থাৎ বিয়ের পর যখন স্বামী স্ত্রী পিত্রালয়ে অবস্থান করে তখন তাকে পিতৃবাস পরিবার বলা হয়। মাতৃবাস পরিবারটাও তার বিপরীত। যখন স্বামী স্ত্রীর বিবাহের পরে স্ত্রীর বাড়িতে স্বামী স্ত্রী অবস্থান করে তখন তাকে মাতৃবাস পরিবার বলা হয়। আরও রয়েছে নয়াবাস পরিবার। বিবাহের পরে যখন স্বামী এবং স্ত্রী উভয়ে না পিতার বাড়িতে না মাতার বাড়িতে অবস্থান করে, তারা যখন নতুন কোনো জায়গায় গিয়ে অবস্থান করে তখন তাদেরকে নয়াবাস পরিবার বলা হয়। এ পর্যায়ে রয়েছে পরিবারের আকৃতি। অনুপরিবারে স্বামী, স্ত্রী এবং তাদের অবিবাহিত সন্তান মিলে যখন অবস্থান করে তখন বলা হয় অনুপরিবার। এই অনুপরিবারের অস্তিত্ব শহরে বেশি পরিলক্ষিত হয়। গ্রাম অঞ্চলের তুলনায় শহরে অনুপরিবার বেশি দেখা যায়। এছাড়া রয়েছে বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে অনুপরিবারের তুলনায় আকারে বড়। বর্ধিত পরিবার অনুপরিবারের তুলনায় আকারে বড়। এই পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি ও নাতি নাতনি নিয়ে বসবাস করা হয়। তখন তাকে আমরা বর্ধিত পরিবার বলে থাকি। এ ধরনের পরিবারে স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, নাতি নাতনি একত্রে বসবাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় বর্ধিত পরিবার বেশি পরিলক্ষিত হয় এবং বেশি লক্ষ্য করা যায়। এবং শহর এলাকায়ও এ ধরনের পরিবার দেখা যায়। 3 পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি জানবো যে 3 পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলা হয়। এছাড়াও রয়েছে যৌথ পরিবার। যৌথ পরিবারে বাবা, মা, দাদা, দাদি, চাচা, চাচি সহ ভাই, বোন, নাতি, নাতনি মিলে বসবাস করে থাকে। এই পরিবারকে বলা হয় যৌথ পরিবার। এই যৌথ পরিবার গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এবং এই যৌথ পরিবার আজও আমাদের সমাজে বিদ্যমান এবং
হিন্দু সমাজে বেশি পরিলক্ষিত হয়। তবে আজকাল এই আধুনিক যুগে এই যৌথ পরিবারের অস্তিত্ব ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং এই যৌথ পরিবার হ্রাস পেয়ে অনুপরিবার গঠন হচ্ছে বিভিন্ন কারণে, চাকরির প্রয়োজনে কিংবা পারিবারিক দ্বন্দ্ব কলহের কারণে এই যৌথ পরিবার ক্রমান্বয়ে হ্রাস পেয়ে অনুপরিবারের সৃষ্টি হচ্ছে। এছাড়াও রয়েছে স্বামী স্ত্রীর সংখ্যা, একক বিবাহ ভিত্তিক পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তখন তাকে একক বিবাহ ভিত্তিক পরিবার বলা হয়ে থাকে। আবার বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার, একজন পুরুষের সঙ্গে যখন একাধিক স্ত্রী লোকের বিবাহ বন্ধনে সৃষ্টি হয় তখন তাদেরকে বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার বলা হয়ে থাকে। পরিবার সাধারণত বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবারে একাধিক স্ত্রী থাকে একজন পুরুষের। বড় বা ধনী কৃষক পরিবারের সাংসারিক কাজকর্মের প্রয়োজনে অনেকে বহু স্ত্রী গ্রহণ করে থাকে। বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার, এ ধরনের পরিবারের সংখ্যা বিরল। আমাদের সমাজ ব্যবস্থায় এই বহু স্বামী বিবাহ কল্পনাই করা যায় না। তারপরেও কিছু কিছু অঞ্চল, যেমন ভারতীয় টোডা উপজাতিদের মধ্যে এই বহু স্বামী প্রচলন রয়েছে। বহু বিবাহ ভিত্তিক স্বামী ব্যবস্থা প্রচলন রয়েছে। যেমন তারা যদি 4 ভাই থাকে তাদের স্ত্রী থাকবে একজন, যদি 5 ভাই থাকে তাদের স্ত্রী থাকবে একজন। এটা আমাদের জানার জন্য আর কি তোমাদেরকে বলা। তো যাই হোক, এছাড়াও রয়েছে দলগত বিবাহভিত্তিক পরিবার। একাধিক স্ত্রী লোকের সঙ্গে যখন একাধিক পুরুষের বিবাহ বন্ধনে সৃষ্টি হয় এবং এই বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে তাকে বলা হয় দলগত বিবাহভিত্তিক পরিবার। এছাড়াও পাত্রপাত্রী নির্বাচন রীতির মধ্যে রয়েছে বহির্গোষ্ঠী বিবাহভিত্তিক পরিবার। বহির্গোষ্ঠী বিবাহভিত্তিক পরিবার অর্থাৎ কোন ব্যক্তি সামাজিক বিধি অনুসারে আপন গোত্রের বাইরে বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয় এবং এই বিবাহ বন্ধনের মাধ্যমে যে পরিবার গঠন হয় তখন তাকে বহির্গোষ্ঠী বিবাহ ভিত্তিক পরিবার বলা হয়ে থাকে। নৃবিজ্ঞানীদের মতে আদিম সমাজে অজাচার বন্ধ করতে সর্বপ্রথম বহির্গোষ্ঠী বিবাহের প্রচলন শুরু হয়। বহির্গোষ্ঠী বিবাহিত পরিবার আবার 2 ধরনের হয়। হিন্দু সমাজে উঁচু বর্ণের পাত্রের সঙ্গে নিচু বর্ণের পাত্রীর বিবাহকে অনুলোম বিবাহভিত্তিক পরিবার বলা হয়। আর ভারতের গুজরাট, কেরালা ও রাজপুতরা এই ধরনের পরিবার লক্ষ্য করা যায়। অন্যদিকে নিচু বর্ণের পাত্রের সঙ্গে উঁচু বর্ণের পাত্রীর বিবাহকে প্রতিলোম বিবাহ পরিবার বলা হয়। মুসলিম সমাজে এরূপ ধরাবাঁধা কোনো নিয়ম নেই। মুসলিম সমাজে একই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যেমন ছেলে মেয়ের বিবাহ হতে পারে, তেমনি বাইরের যে কোনো 2 পরিবারের মধ্যে বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হতে পারে। এছাড়াও রয়েছে অন্তর্গোষ্ঠী বিবাহভিত্তিক পরিবার। অন্তর্গোষ্ঠী বিবাহভিত্তিক পরিবার বহির্গোষ্ঠী বিবাহভিত্তিক পরিবারের বিপরীত। এই ধরনের পরিবার সাংস্কৃতিকভাবে নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ভারতীয় জাতি বর্ণভিত্তিক সমাজে এই ধরনের পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টাইপস অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের আকার সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো হচ্ছিল পরিবারের কার্যাবলী। তো আদিম সমাজ ব্যবস্থায় আজকের ন্যায় সুসংগঠিত পরিবার নামক প্রতিষ্ঠানটির অস্তিত্ব ছিল না। মানুষ তার নানা রকম চাহিদা ও প্রয়োজন পূরণের জন্য
পরিবার সৃষ্টি করে, যা বর্তমানে পরিচালিত রূপ ধারণ করেছে। যেসব মৌলিক প্রয়োজনে মানুষ পরিবার গঠন করে সেগুলো হলো যৌনানুভূতি, সন্তান লাভের বাসনা, উত্তরাধিকার সংরক্ষণ, অর্থনৈতিক নিরাপত্তা ও সহযোগিতা এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ ইত্যাদি। তো আমরা পরিবারের যে প্রধান প্রধান কাজগুলো পরিচালিত হয়ে থাকে সেই সম্পর্কে এবার আলোচনা করব। জৈবিক কাজ। পরিবারের প্রধান কাজ জৈবিক চাহিদা পূরণ করা। পরিবারের জৈবিক কাজ হলো দুই ধরনের, যথা স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক এবং সন্তান সন্ততি জন্মদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিবার বৈধ উপায়ে মানুষের যৌন চাহিদা পূরণ করে থাকে। আধুনিক সমাজে সন্তান জন্মদানের কাজে কিছু সংখ্যক পরিবার বিরত থাকছে অথবা সন্তান জন্মদানের কাজে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জন্ম নিয়ন্ত্রণের নানাবিধ পদ্ধতি গ্রহণ করেছে, যাতে কম সন্তান জন্ম লাভ করে। তবে সমাজের মূল্যবোধ পরিবর্তনে যে ব্যবস্থায় গ্রহণ করা হোক না, তা স্বামী স্ত্রীর জৈবিক সম্পর্ক বজায় রেখে করা হচ্ছে। এছাড়াও রয়েছে মনস্তাত্ত্বিক কাজ। পরিবারের বয়স্ক ব্যক্তিরা শিশুর সুষ্ঠু মানসিক বিকাশের জন্য এই মনস্তাত্ত্বিক কাজ ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিককালের সব সামাজিক মনোবিজ্ঞানী একথা স্বীকার করেছেন। নিরাপত্তা বিধান ও রক্ষণাবেক্ষণমূলক কাজ। পরিবারের একটি অন্যতম কাজ হল নিরাপত্তা বিধান ও রক্ষণাবেক্ষণমূলক কাজ। একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, সে তখন অসহায় থাকে। সবসময় মা তাকে কোলে নিয়ে বসে থাকে, যেন একটা পিঁপড়ায় কামড় না দেয় থাকে, একটা মশা তাকে কামড় না দিতে পারে। এই যে যত্ন, এই যে রক্ষণাবেক্ষণ, এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ ব্যাপার। একজন শিশু সে নিজেও কিছুই বুঝতে পারে না, তখন সে এই বাবা মার প্রতি, পরিবারের প্রতি এবং প্রকৃতির প্রতি এবং ঈশ্বরের দয়ায় সে বেঁচে থাকে। তো অর্থনৈতিক কাজ। পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থনীতি। আমরা জানি বর্তমানে বাংলাদেশের অনুপরিবারের অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কর্মজীবী। তারা উভয় কর্ম পরিচালনা করে জীবিকা নির্বাহ করে থাকে। পরিবারের আর্থিক চাহিদা পূরণে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং এটা অত্যন্ত পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থনৈতিক কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এছাড়াও রয়েছে শিক্ষামূলক কাজ। পরিবারের একটি অন্যতম কাজ হলো শিক্ষামূলক কাজ। আদিম ও মধ্যযুগে মানুষ পারিবারিক পরিমণ্ডলেই বিদ্যা অর্জন করত। সন্তান সন্ততিদের শিক্ষাদানের জন্য পরিবার আনুষ্ঠানিক বিদ্যালয় গড়ে তুলত এবং শিক্ষক নিযুক্ত করত এবং পরিবারিক গৃহে পড়াশোনার তদারকি করে থাকে। পিতামাতা বা পরিবারের অন্য কোনো সদস্য এই দায়িত্ব পালন করা অথবা পরিবারের দায়িত্বে গৃহশিক্ষকের ব্যবস্থা করা হয়। সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণমূলক কাজ। প্রতিটি মানব শিশুকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অনস্বীকার্য এবং সামাজিকীকরণের শিক্ষা পরিবার থেকে শিশুকে দেওয়া হয়। পরিবার তার সদস্য শিশু কিশোরদের সামাজিক মূল্যবোধ, আচার, প্রথা, রীতিনীতি তথা সংস্কৃতির ধ্যান ধারণা সম্পর্কে প্রাথমিক জ্ঞান দান করে। রাজনৈতিক কাজ। পরিবার এমন একটি প্রতিষ্ঠান যেখানে সন্তান সন্ততির নেতৃত্ব, দায়িত্ব, কর্তব্য, নিয়ম শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে শিক্ষালাভ করে থাকে। চিত্ত বিনোদনমূলক কাজ। পরিবারের আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে চিত্ত বিনোদনমূলক কাজ। এক সময় দেখা যেত যে গ্রাম অঞ্চলে উঠোন বৈঠক হতো এবং সেখানে বিভিন্ন রূপকথার গল্প দাদা দাদি, নানা নানি এদের কাছে শিশুরা শুনে থাকত। এছাড়াও চিত্ত বিনোদনের জন্য ছিল কবি গান, পালা গান, যাত্রাপালা ইত্যাদি। তো
বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনও ছিল একমাত্র বিনোদনমূলক ব্যবস্থা। কিন্তু বর্তমানে বিশ্ব পরিমণ্ডল আধুনিকায়নের ফলে মোবাইল, ইন্টারনেট, ডিশ অ্যান্টেনা ইত্যাদির ফলে চিত্ত বিনোদনমূলক কাজের বহু ব্যবস্থা রয়েছে। ধর্মীয় কার্যাবলী পরিবারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এই ধর্মীয় কার্যাবলী শিশুকে পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়ে থাকে। সামাজিক নিয়ন্ত্রণমূলক শিক্ষা শিশুকে পরিবার থেকে শেখানো হয় এবং পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলী হল তার সদস্যের আচার আচরণ নিয়ন্ত্রণ করা। পরিবার তার সমাজের নতুন চাহিদা মেটাতে গিয়ে ক্ষেত্র বিশেষে পরিবারকে আরও বেশি কাজ করতে হচ্ছে। পরিবার তার কাজের মাধ্যমে অস্তিত্ব বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এই কার্যাবলীর অস্তিত্ব বজায় থাকবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে।